নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে যদি নিফটি ফিফটি দেখি, দেখতেই পাচ্ছেন একদম বর্ডারে বন্ধ হয়েছে, 0.088% বেড়ে বন্ধ হয়েছে। তবে মার্কেট এই 12টা সাড়ে 12টার সময় ভালোই পারফর্ম করছিল দেখতে পাচ্ছেন। তারপর থেকে মার্কেটে আস্তে আস্তে কিছুটা প্রেসার লক্ষ্য করা গেছে এবং দিনের শেষে মাত্র 37 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। সেরকমই যদি বিএসসি সেন্সেক্স দেখি, এরও দেখতে পাচ্ছেন সেম চার্ট প্যাটার্ন, এটাও দিনের শেষে 0.15% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি নেক্সট 50 এটা 0.22% পড়েছে। তারপর নিফটি ব্যাংক এইটা 0.30% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.29% পড়েছে এবং মিড ক্যাপ সিলেক্ট আজকে 0.56% পড়েছে। এবার দেখতে পাচ্ছেন 100, 200, 500 এইগুলোতে সেরকম কোনো জুস দেখা যায়নি। তারপর যদি দেখি মিড ক্যাপে কিন্তু একটু বেশি পতন দেখা গেছে। দেখতে পাচ্ছেন মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 প্রায় 0.40%, 0.49% এরকম পড়ে গেছে এবং স্মল ক্যাপও আজকে মোটামুটি ভালো একটা পতন লক্ষ্য করা গেছে। 0.58% পড়েছে স্মল ক্যাপ 50। তারপর যে স্মল ক্যাপ 400 এইটা 0.24% পড়েছে। মানে আজকে যদি আপনার পোর্টফোলিওতে এই নিফটির মতো বড় বড় কোম্পানিগুলো থাকে, তাহলে হয়তো দেখবেন সেরকম কোনো নেগেটিভ সাইন দেখা যায়নি। কিন্তু যদি এই মিড ক্যাপ স্মল ক্যাপ এই স্টকগুলো থেকে থাকে, তাহলে আপনার পোর্টফোলিওতে আজকে বড় পতন লক্ষ্য করা গেছে। এরপরে এনএসির মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল 2995 খানা স্টক ট্রেড হয়েছে, যার মধ্যে 1608 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং নেগেটিভে বন্ধ হয়েছে 1304 খানা স্টক। মানে স্টক ওয়াইজ যদি দেখি, তাহলে মার্কেটে এখনো পজিটিভ সেন্টিমেন্ট বজায় রয়েছে। এরপরে যদি সেক্টরাল ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি অটো 0.19% বেড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.28% পড়েছে। এফএমসিজি সেক্টর আজকে কিছুটা বেশি পড়েছে, 0.67% পড়ে গেছে এবং নিফটি আইটি সেক্টরে আজকে ভালো পারফরমেন্স দেখা গেছে। দেখুন নিফটি আইটি 1.26% বেড়েছে। আর এই যে নিফটি আইটি বেড়েছে, এটা কিন্তু আমেরিকা থেকে কিছু ভালো খবর এসেছে, তার কারণেই বেড়েছে। আমেরিকার যে আইটি ইন্ডেক্স সেটাও গত কিছুদিন ধরে ভালো পারফর্ম করছে। তারপর যে জবের ডেটা সেগুলোও ভালো আসছে। আর দেখুন আমাদের ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলো রয়েছে, এরা কিন্তু এদের যে বেশিরভাগ প্রোডাক্ট সেগুলো আমেরিকাতে সেলস করে থাকে। তাই আমেরিকাতে যখন ভালো কোনো খবর আসে, ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলো আছে সেগুলোও ভালো পারফর্ম করে। এরপর মিডিয়া দেখতে পাচ্ছেন একদম বর্ডারে বন্ধ হয়েছে। তারপর মেটাল 0.15% পড়েছে। তারপর ফার্মা দেখুন 0.50% বেড়েছে। এই ফার্মাও কেন বেড়েছে? কারণ এই ফার্মার সঙ্গেও আমেরিকার একটা বড় যোগাযোগ রয়েছে। এরপরে পিএসইউ ব্যাংক 0.88% পড়েছে এবং প্রাইভেট ব্যাংক 0.26% পড়েছে। আজকে এইচসিএল টেক 3.19% বেড়েছে। এটাও দেখুন আইটি সেক্টরে কাজ করা কোম্পানি। তারপরেরটাও দেখুন ইনফোসিস, এইটা 2%-এর উপরে বেড়েছে। তারপর টেক মাহিন্দ্রা এটাও আইটি সেক্টরে কাজ করে থাকে, 1.68% বেড়েছে এবং উইপ্রো 1.62% বেড়েছে এবং বাজাজ অটো বেড়েছে 1.23%। এরপরে যে স্টকগুলো পড়েছে সেগুলো হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স 2.26% পড়েছে। তারপর পাওয়ার গ্রিড কর্পোরেশন 1.98% পড়েছে। তারপর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এইটা 1.30% পড়েছে। আদানি গ্রুপের কোম্পানি আদানি এন্টারপ্রাইজ এটা 1.11% পড়েছে এবং ইন্ডাসইন্ড ব্যাংক এটা 1%-এর উপরে পড়েছে। আজকে ইন্ডিয়ান মার্কেটে অয়েল মার্কেটিং যে কোম্পানিগুলো রয়েছে, মানে বিদেশ থেকে অয়েল এনে যারা এদেশে রিফাইন করে এবং তারপর বিক্রি করে, সেই স্টকগুলো আজকে ভালো পারফর্ম করেছে। যদি দেখেন এখানে দেখুন এই বিপিসিএল এটা প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে এইচপিসিএল এইটা 2.42% বেড়েছে। তারপরে যদি দেখি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এইটাও 2%-এর উপরে বেড়েছে। তো এই ওএমসি কোম্পানিগুলো বা অয়েল মার্কেটিং কোম্পানিগুলো কেন আজকে ভালো পারফর্ম করেছে? এইখানে যদি দেখেন ক্রুড অয়েল এর দাম তো 0.91% বেড়েছে এই ডব্লিউটিআই ক্রুড। তারপর ব্রেন্ট ক্রুড 0.75% বেড়েছে। তো এই দাম বেড়ে গেলে তো অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর জন্য খারাপ, তাহলেও বেড়েছে কেন? এইখানে দেখুন রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে। এই যে এসএনপি গ্লোবাল এরা কিছু রিপোর্ট পেশ করেছে। এরা কি বলছে? অয়েলের যে প্রাইস সেটা কুড সিঙ্ক বিলো রেস $50 দিস ইয়ার। মানে অয়েলের যে প্রাইস বর্তমানে দেখুন ব্যারেল পিছু এই যে ডব্লিউটিআই ক্রুড প্রায় $65 কাছে চলছে। তারপর ব্রেন্ট ক্রুড প্রায় $67 কাছে চলছে। তো এই এসএনপি গ্লোবাল বলছে এই যে ক্রুড অয়েলের দাম এটা এই বছরের মধ্যে $50 নেমে আসতে পারে ব্যারেল পিছু। আর যেটা হলে ইন্ডিয়ার যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য অবশ্যই পজিটিভ ব্যাপার। আর কি কারণে এই ক্রুড অয়েলের দাম পড়তে পারে? এসএনপি গ্লোবাল এদের মতে এই যে ক্রুড অয়েল এর যে ডিমান্ড সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং কোভিড এর পরে এই প্রথম এই ক্রুড অয়েলের যে ডিমান্ড সেটা এত পড়েছে। আর দেখুন কিছুদিন আগে এটাও দেখেছিলাম এই যে ডব্লিউটিআই ক্রুড প্রায় 58-এর কাছে নেমে চলে এসেছিল। তারপর ব্রেন্ট ক্রুড প্রায় 60-এর কাছাকাছি নেমে চলে এসেছিল। তারপরে তো এই চায়না ইউএস এবং বিভিন্ন দেশের সঙ্গে যে ট্রেড নিয়ে ঝামেলা চলছে সেই কারণের জন্যই আবার বেড়েছে। আর এই ট্রেড ওয়ার শান্ত হয়ে গেলে তারপরে এই ক্রুড অয়েলের দাম প্রায় $50 প্রতি ব্যারেল চলে আসতে পারে। তো এই ভালো খবরের কারণেই ইন্ডিয়ার যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে সেইগুলো ভালো পারফর্ম করে
করেছে। এরপরে যদি দেখি নিফটি অটো মোটামুটি পারফর্ম করেছে, 0.22% বেড়েছে। তারপর যদি দেখি নিফটি রিয়ালটি একদম দেখুন বর্ডারে বন্ধ হয়েছে, 0.093%। তাই এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলোকেও যদি দেখি এদের মধ্যে মিক্স রিয়াকশন দেখতে পাবেন। এইখানে যদি দেখি এই গোদরেজ প্রপার্টিজ এইটা দেখুন 0.5% পড়ে বন্ধ হয়েছে। তারপর যদি দেখি ওবেরয় রিয়েলটি এইটা 1.17% পড়ে বন্ধ হয়েছে, এবং ম্যাক্রোটেক ডেভেলপার্স বা লোধা এটা 0.5% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে আজকে মার্কেটে কিছু কিছু স্টক যেইগুলোর প্রাইস একদম কম সেইগুলো ভালো পারফর্ম করেছে। যদি দেখি রতন ইন্ডিয়া পাওয়ার 6.49% বেড়েছে, এবং দিনের শুরুতে এটা প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছিল। এরপরে যদি দেখি অলোক ইন্ডাস্ট্রি, এরও দাম চলছে দেখুন ওই 21-22 টাকার কাছাকাছি, এটাও 3%-এর উপরে বেড়েছে। তারপর যে জেপি পাওয়ার এইটা তো 0.94% বেড়ে বন্ধ হয়েছে, তবে দিনের শুরুতে এটাও অনেকটা বেড়েছিল। তারপরে টিটিএমএল টাটা টেলি সার্ভিসেস লিমিটেড এটাও 5%-এর উপরে বেড়েছে, এবং রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড এইটা তো 11.17% বেড়ে বন্ধ হয়েছে। আর এই গত একদিন দুদিনে যদি দেখেন মার্কেটে যে স্টকগুলোর প্রাইস কম চলছে সেইগুলোতে কিন্তু বড় কেনাকাটা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন মার্কেটে এরকম মাঝে মাঝেই হয়, কখনো কখনো যে স্টকগুলোর দাম বেশি সেগুলো বাড়তে থাকে, আবার কখনো কখনো যে স্টকগুলোর দাম কম সেগুলোও বাড়তে থাকে, আবার কখনো কখনো সেক্টর রোটেশনও হয়। মার্কেটে থাকতে গেলে কিন্তু এই ধরনের যে জিনিসগুলো এইগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। তবে দেখুন এই যে প্রতিটা স্টক দেখলেন এত এত বেড়েছে, এইগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল স্টক, মানে এই স্টকগুলোকে খুব বেশি পরিমাণে পোর্টফোলিওতে রাখা কিন্তু রিস্কি ব্যাপার। কারণ এই স্টকগুলো যখন বাড়ে প্রায় 20%-25% এরকম বাড়ে, আবার যখন পড়ে 25%-30% এরকমই পড়ে, আবার যখন চলবে না দেখবেন 1 বছর 1.5 বছর চলছে না। তাই আপনি চাইলে এই স্টকগুলোকে এক্সপেরিমেন্টের জন্য আপনার পোর্টফোলিওতে একটা দুটো করে রাখতে পারেন। দেখুন আমিও কিন্তু এখন এরকম করি, এই যে ধরনের স্টকগুলো দেখি ভবিষ্যৎ ভালো হতে পারে কিন্তু ছোট সাইজের স্টক বা প্রাইস কম সেইগুলোকে একটা দুটো করেই পোর্টফোলিওতে রাখি, এবং অনেকদিন দেখি, তারপর দেখার পর যদি মনে হয় তারপর কিছু বেশি করে অ্যাড করি। এইখানে যদি দেখেন এই যে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ আপনাদের পুরো দেখিয়েই দিই, এইখানে দেখুন এরও একটা শেয়ার আমি কিনে রেখেছি এই 48 টাকা 65 পয়সায়, দেখতে পাচ্ছেন 34%-এর কাছাকাছি লাভ দিয়ে দিয়েছে। তো দেখুন এরকম এক্সপেরিমেন্ট করতে করতেই কিন্তু মার্কেটে আপনার যে অভিজ্ঞতা সেটা বাড়বে। আপনাকে আগে কোম্পানির বিজনেস বুঝতে হবে, এবং সেই বিজনেস যদি ভালো লাগে কিন্তু তাতেও আপনি সেরকম কোনো ভরসা পাচ্ছেন না, তাহলে সেরকম স্টক একটা বা দুটো করে আপনার পোর্টফোলিওতে রেখে দিন। তারপরে যখন দেখবেন বড় বাইং আসছে, তারপরে আবার কনসলিডেট করছে, সেই সময় না হয় কিনবেন। এরপরে ডিফেন্স সেক্টরের কিছু স্টক আজকে খারাপ পারফর্ম করেছে, যেমন জেন টেকনোলজি লিমিটেড 4%-এর উপরে পড়েছে। তারপর এই গার্ডেন শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স এটাও 4%-এর উপরে পড়েছে। তারপর এই কোচিন শিপইয়ার্ড লিমিটেড এটাও প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে, এবং ডাটা প্যাটার্নস লিমিটেড এটাও 3%-এর উপরে পড়েছে। দেখুন এই ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো এরকমই পারফর্ম করে, যখন বাড়বে দেখবেন এই এরকম একসঙ্গেই সব স্টকগুলো বাড়ছে, আবার যখন পড়বে সব স্টকগুলোই এরকম পড়ছে। আর শুধু ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোই নয়, পিএসইউ সেক্টর মানে সরকারি সেক্টরের যে কোম্পানিগুলো এই ডিফেন্সের সঙ্গে সঙ্গে রেলওয়ে এতেও দেখবেন ঠিক এরকমই দেখা যায়, যখন বাড়বে সব একসঙ্গে বাড়বে, আবার যখন পড়বে সব একসঙ্গেই পড়ে। এবং এই ডিফেন্স সেক্টরের পর আজকে শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কোম্পানিগুলোতে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। যদি দেখি এই বিএসসি লিমিটেড প্রায় 4.5%-এর উপরে পড়েছে, তারপর কেফিন টেকনোলজি লিমিটেড এটাও 4%-এর উপরে পড়েছে, তারপর মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড 3.27% পড়েছে, তারপরে সিডিএসএল এটাও 2%-এর উপরে পড়েছে, এবং অ্যাঞ্জেল ওয়ান এটা 1%-এর উপরে পড়েছে। আর যদি দেখি নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড এটাও 2%-এর উপরে পড়েছে। দেখুন মার্কেটে এরকম সেক্টর রোটেশন হয়, কিছু কিছু সময় কোনো সেক্টরে হঠাৎ করে বড় ইনফ্লো চলে আসে, তখন দেখবেন সেই সেক্টরের সব স্টকগুলোই বাড়ছে, আবার কখনো কখনো একসঙ্গে কিন্তু আউটফ্লো আসে, তখন দেখবেন সেই সেক্টরের সব স্টকগুলোই পড়ছে। যেমন আজকে দেখতে পাচ্ছেন ডিফেন্স এবং এই শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কোম্পানিগুলোতে আউটফ্লো একসঙ্গেই এসেছে, তাই সব স্টকগুলোই একসঙ্গে পড়ছে। এরপরে এমন একটা সেক্টর নিয়ে কথা বলবো যে সেক্টরে কিছু স্টক প্রায় 7-8% পর্যন্ত ক্র্যাশ করে গেছে, এবং একই সেক্টরে কাজ করা কিছু কোম্পানি প্রায় 8-10% পর্যন্ত বেড়েছে, এবং সেই সেক্টরটা হলো ব্রেওয়ারিজ সেক্টর বা এই লিকার সেক্টর। এইখানে যদি দেখেন এই দেখুন অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলারিজ এটা প্রায় 5%-এর কাছাকাছি পড়েছে। তারপর যদি দেখেন ইউনাইটেড স্পিরিট লিমিটেড এটাও 6.5%-এর উপরে পড়েছে। তারপর যদি দেখেন এই ইউনাইটেড বেভারেজ লিমিটেড এইটা 0.59% পড়েছে, এবং রেডিকো খৈতান লিমিটেড এইটা 3.5%-এর কাছাকাছি পড়েছে। এবং এই একই সেক্টরে কাজ করা কিছু কোম্পানি দেখুন এই সুলা ভাইনিয়ার্স লিমিটেড এইটা প্রায় 7.5%-এর উপরে বেড়ে গেছে। তারপর যদি দেখেন এই জিএম ব্রেভারিজ লিমিটেড এইটাও 10%-এর উপরে বেড়েছে। তো এই একই সেক্টরে কাজ করা সত্ত্বেও কিছু কোম্পানি খুব
খারাপ পারফর্ম করলো, কিছু কোম্পানি আবার ভালো পারফর্ম করলো। তো এর পেছনে কি কারণ রয়েছে, তো চলুন সেটা দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই ইউনাইটেড স্পিরিট এবং আদার যে লিকার সেক্টরের স্টকগুলো তারা প্রায় 6%-এর ওপরে পড়েছে। কি কারণে? কারণ মহারাষ্ট্র যে গভর্নমেন্ট রয়েছে তারা এই লিকারের ওপর যে এক্সাইজ ডিউটি বা ট্যারিফ সেটা বাড়িয়ে দিয়েছে। দেখুন, এই লিকার সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো রয়েছে এবং সিগারেট সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো রয়েছে, এদের মাথার উপর সরকারের এই যে ট্যাক্স বা ট্যারিফ সেটা কিন্তু সবসময় একটা ঝুলন্ত খাড়ার মতোই থাকে। যে কোনো সময় সরকার কিন্তু এই যে এক্সাইজ ডিউটি সেটাই সিগারেট এবং ওয়াইনের উপর বাড়িয়ে দেয়। আর এই যে গভর্নমেন্ট এই এক্সাইজ ডিউটি বাড়িয়েছে, এতে এই মহারাষ্ট্র গভর্নমেন্টের যে এক্সাইজ ডিপার্টমেন্ট রেভিনিউ আছে তাতে প্রতি বছর 14,000 কোটি টাকা যোগ হবে। আর বুঝতে পারছেন ঠিক এত টাকাই কারো না কারো পকেট থেকে নিশ্চয়ই বেরোবে। এইখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ইন্ডিয়ান মেড ফরেন লিকার গুলো বা IMFL গুলো রয়েছে, যেগুলোর ম্যানুফ্যাকচারিং কস্ট প্রতি লিটার 260 টাকার মধ্যে, সেগুলোর উপর আগে এক্সাইজ ডিউটি বসতো 3 গুণ এবং সেটা বাড়িয়ে 4.5 গুণ করে দেওয়া হয়েছে। এবং যে কান্ট্রি লিকার গুলো রয়েছে তাদের উপরে এক্সাইজ ডিউটি আগে ছিল 180 টাকা, যেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 205 টাকা। এবং প্রতি যে বোতলের দাম সেগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র মহারাষ্ট্রেই হয়েছে। 180 ml এর যে বোতলটা সেটা আগে দাম ছিল 70 টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছে 80 টাকা। এবং ইন্ডিয়ান মেড যে ফরেন লিকার রয়েছে তার প্রাইস আগে ছিল 110 থেকে 115 টাকা, যেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 205 টাকা। এবং প্রিমিয়াম ফরেন যে লিকার রয়েছে তার আগে মূল্য ছিল 210 টাকা, যেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 360 টাকা। এবং দেখুন, এই যে দাম বাড়িয়েছে এটা পর্যন্ত তো ঠিক ছিল, তারপরে মহারাষ্ট্র সরকার তাদের যে নিজের রাজ্যের তৈরি আরো একটা নতুন এই ওয়াইন সেটা প্রডিউস করেছে। এখানে দেখতে পাচ্ছেন তারা একটা নতুন ওয়াইন প্রডিউস করেছে যেটার দাম পড়বে 148 টাকা এই 180 ml বোতলের। আর যদি এখানে দাম হিসেবে দেখেন, সব থেকে যে ছোট দাম সেটা রয়েছে 80 টাকা এবং এর পরের যে দাম সেটা আগে ছিল 110 থেকে 115, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 205। তার মানে দেখতে পাচ্ছেন এই যে 80 টাকা মূল্যের ছোট বোতলটা, এর পরে কিন্তু মানুষের যে চাহিদা সেটাই 148 টাকা বোতলের উপর চলে যাবে। মানে যে বোতলগুলোর দামই 205 টাকা রয়েছে এবং 360 টাকা রয়েছে, এগুলোর প্রতি কিন্তু মানুষের চাহিদা কমবে। তবে দেখুন, যারা এই ড্রিঙ্ক করে তারা কিন্তু দাম বেড়ে গেলেও এই জিনিসগুলো থেকে দূরে সরে আসবে না। এবং যে সমস্ত ব্যক্তিরা সিগারেট খান তারাও কিন্তু সিগারেটের দাম বেড়ে গেলেও এই জায়গা থেকে দূরে সরে আসেন না। আর সেই কারণের জন্যই গভর্নমেন্ট কিন্তু এই জায়গাগুলোর উপর বারবার এই এক্সাইজ ডিউটি সেটা বাড়িয়ে দেয়। তো এটা তো বুঝতে পারলেন কি কারণের জন্য আজকে এই লিকার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো পড়েছে। তো এরপরে আলোচনা করব এই লিকার সেক্টরে কাজ করা সত্ত্বেও কিছু কোম্পানি কেন ভালো পারফর্ম করেছে। তবে তার আগে কোম্পানিগুলো কি কি কাজ করে সেগুলো আগে দেখে নেওয়া দরকার। এই যে দেখতে পাচ্ছেন অ্যালাইড ব্লেন্ডার্স, এরা কি লিকার তৈরি করে। এই দেখুন, অফিসার চয়েস, তারপর স্টার্লিং রিজার্ভ, তারপর আইকনিক হোয়াইট, তারপরে যদি দেখেন আরো আছে এই যে ওসি ব্লু রয়েছে, তারপর যদি দেখেন এই স্টার্লিং রিজার্ভের বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। আর এই যে ইউনাইটেড স্পিরিট, এরা কি করে, এদের যে ব্র্যান্ডগুলো দেখুন, জিন রয়েছে, তারপর ম্যাকডোলস নাম্বার 1 রয়েছে, তারপর রয়্যাল চ্যালেঞ্জ, রাম ভদকা, তারপর অ্যান্টিকুইটি ব্লু, তারপর সিগনেচার ওয়াইন, তারপর ব্যাগ পাইপার, তারপর জনি ওয়াকার, তারপর টেকিলা। এই ব্র্যান্ডগুলো এই ইউনাইটেড স্পিরিট তৈরি করে। তারপরে যদি দেখেন এই ইউনাইটেড বেভারিজ কি করে, এই ইউনাইটেড বেভারিজ এই যে কিংফিশার সেগমেন্টের ম্যানুফ্যাকচারার। দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের কিংফিশারের বিয়ারগুলো রয়েছে সেগুলোই এই ইউনাইটেড বেভারিজ তৈরি করে থাকে। এবং এই রেডিকো খৈতান কি করে, এই রেডিকো খৈতান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে ব্র্যান্ড রয়েছে, এই যে 8 PM রয়েছে, তারপরে যদি দেখেন এই ম্যাজিক মোমেন্ট ভদকা, এইগুলো তৈরি করে থাকে। আর এই যে ফরেন লিকার, এদের উপরেই মহারাষ্ট্রের যে গভর্নমেন্ট তারা এক্সাইজ ডিউটি বাড়িয়ে দিয়েছে। তো কিছু স্টক কেন ভালো পারফর্ম করলো, তার আগে এই যে লিকারের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে সেইগুলো দেখতে হবে। দেখতে পাচ্ছেন এই যে লিকারের মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, রাম, হুইস্কি, ব্র্যান্ডি, জিন, লিকার, টেকিলা, তারপর ওয়াইন, সাইডার, বিয়ার, এরকম। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন দুটো আলাদা আলাদা টাইপ রয়েছে, এই বিয়ার এবং এই ওয়াইন। তো এই দুটো নিয়েই খবর এসেছে। এইখানে দেখুন এই সুলা ভাইনিয়ার্স এবং GM বেভারিজ এরা কেন র্যালি দেখিয়েছে, কারণ মহারাষ্ট্র যে গভর্নমেন্ট এক্সেম্পট বিয়ার অ্যান্ড ওয়াইন ফ্রম এক্সাইজ ডিউটি হাই। মানে এই যে এক্সাইজ ডিউটি এইটা লিকারের বাকি যে টাইপগুলো রয়েছে তাদের উপর প্রযোজ্য হবে, কিন্তু এই বিয়ার এবং ওয়াইন এই দুটোর উপর প্রযোজ্য হবে না। আর এই সুলা ভাইনিয়ার্স এবং যে এই GM বেভারিজ তারা এই বিয়ার এবং ওয়াইন এই দুটো টাইপের লিকারই তৈরি করে থাকে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে সুলা ভাইনিয়ার্স, এরা দেশের যে বিভিন্ন বিয়ার দেখতে পাচ্ছেন এই যে সুলা, দিনদরি, তারপর বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে এইগুলো তৈরি করে থাকে। এইগুলো কিন্তু ফরেন ব্র্যান্ড নয়। এবং এই GM বেভারিজ এদেরও মধ্যে যদি দেখি, এই দেখুন GM সাঁতরা, তারপর GM ডক্টর, তারপর GM লিম্বু পাঁচ, তারপর
তারপর জিএম দিলবাহার স্নাপ, এই ধরনের যে প্রোডাক্টগুলো তৈরি করে থাকে, মানে এরা বেশিরভাগই দেশি যে ব্র্যান্ড সেইগুলো তৈরি করে থাকে। আর মহারাষ্ট্র গভর্নমেন্ট ওয়াইন এবং বিয়ারের ওপর এই যে এক্সাইজ ডিউটি বাড়ায়নি, সেই কারণের জন্যই এই স্টকগুলো আজকে ভালো পারফর্ম করেছে। আর এইখানে নিউজেও দেখতে পাচ্ছেন বলছে এই যে খবরটা, এর ফলে এই যে মুম্বাই বেস্ট জিএম ব্রেভারিজ এরা উপকার পাবে, কারণ এই যে জিএম ব্রেভারিজ এদের যে বিজনেস সেটা কিন্তু মুম্বাই রয়েছে, আর মুম্বাই একটা নিজস্ব এই লিকার ব্র্যান্ড সেটাও নিয়ে আসতে চলেছে। আর এই যে সুলা ভাইনিয়ার্স এরাই সুলা এই ব্র্যান্ডের আন্ডারে বিভিন্ন ওয়াইন তৈরি করে থাকে। তো এই খবরের ফলে কোন স্টকগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে? দেখুন, যেই কোম্পানিগুলোর বিজনেস মহারাষ্ট্রে বেশি রয়েছে সেইগুলোই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। এইখানে দেখুন, এই যে ইউনাইটেড স্পিরিট এদের যে ওভারঅল সেলস তার 20-22% এই মহারাষ্ট্রেই হয়ে থাকে, এবং এই যে রেডিকো খৈতান ব্র্যান্ডটা রয়েছে এদের যে প্রোডাক্ট এদের সেলস 7-8% মুম্বাই হয়ে থাকে। আর সেই কারণের জন্যই যদি দেখেন এই ইউনাইটেড স্পিরিট তারপর রেডিকো খৈতান এই স্টকগুলো আজকে খারাপ পারফর্ম করেছে। এরপরে আজকে একটি স্টক হঠাৎ করেই দেখতে পাচ্ছেন প্রায় 10%-এর কাছাকাছি ক্র্যাশ করে গিয়েছে, এবং মার্কেট বন্ধের সময় 7.97% পরে বন্ধ হয়েছে। আর স্টকটির নামও দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড। এই স্টকটা কেন পড়েছে এইখানে দেখুন, আইইএক্স শেয়ার ক্র্যাশ 9% অ্যাজ মার্কেট কাবলিং ফিয়ার রিটার্ন অ্যামিড টক অফ শেয়ার হোল্ডার্স মিট বাই পাওয়ার মিনিস্টার। মানে আমাদের দেশের যিনি পাওয়ার মিনিস্টার রয়েছেন এই মনোহরলাল খট্টরজি, ইনি এই যে আইএক্স এদের এই যে স্টেক হোল্ডার বা শেয়ার হোল্ডার রয়েছেন এদের সঙ্গে এই যে স্টকটা এদের যে বিজনেস তার যে মার্কেট কাপলিং সেটা নিয়ে কথা বলতে চলেছেন। এবং দেখুন, এই যে কথাটা উঠেছে সেটা কিন্তু নতুন নয়। এই দেখুন, ফিয়ার্স রিটার্ন, মানে এর আগেও এই ধরনের কথা কিন্তু বহুবার উঠেছে। এর আগে আমাদের যিনি পাওয়ার মিনিস্টার ছিলেন ইনিও কিন্তু বারবার এই মার্কেট কাপলিং এর কথা বলছিলেন, এবং তারপর 2024-এর লোকসভা ভোটে ইনি আসন পাননি। তো সেই কারণেই মার্কেট মনে করছিল এই যে মার্কেট কাপলিং সেটা নিয়ে আর কোনো কথা হবে না, আর সেই কারণেই আইএক্স এর যে স্টকটা সেটা বটম লেভেল থেকে অনেকটাই বেড়ে গিয়েছিল। এবং তারপর লোকসভা ভোটে জিতে যিনি এই পাওয়ার মিনিস্টার হয়েছেন এই মনোহরলাল খট্টরজি, ইনি আবার নতুন করে এই মার্কেট কাপলিং এর যে ভয় সেটা আবার শেয়ার হোল্ডারদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তো এই মার্কেট কাপলিং জিনিসটা কি, চলুন এটা আপনাদের একটু বুঝিয়ে বলি। এই আইএক্স এই কোম্পানিটার নামেই দেখতে পাচ্ছেন কি রয়েছে, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। এই কোম্পানিটা কি করে থাকে, এই যে এনার্জি ট্রেড হয় সেই ফ্লোরটা প্রোভাইড করে থাকে। মানে আমাদের বিএসসি যেমন শেয়ার এক্সচেঞ্জের ফ্লোর প্রোভাইড করে থাকে, এই আইএক্স এই কোম্পানিটা এনার্জি যে ট্রেড হয় তার যে ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে। এবং এই সেগমেন্টে যদি দেখেন এই যে আইএক্স এই কোম্পানিটার মনোপলি বিজনেস রয়েছে, মানে টোটাল যে এনার্জি এক্সচেঞ্জ হয় তার প্রায় 90% এই আইএক্স এই কোম্পানিটা করে থাকে। আর এই মার্কেট কাবলিং হলে কি হবে, এই যিনি এই এনার্জি কিনছেন এবং যিনি বিক্রি করছেন তাদের মধ্যে আরো একটা থার্ড পার্টি ঢুকে যাবে। আর তখন কি হবে, সেই যে অর্ডার সেগুলো সরাসরি ভাবে সেই থার্ড পার্টির কাছে যাবে, এবং সেই থার্ড পার্টি ডিসাইড করবে কারা সেই এনার্জিটাকে এক্সচেঞ্জ করবে। তার মানে কি হবে, এই যে আইএক্স এদের যে বিজনেস রয়েছে সেটা কিন্তু ভাগ হয়ে যাবে। দেখুন, বর্তমানে এই আইএক্স এদের কাছে এই এনার্জি এক্সচেঞ্জের প্রায় 90% অংশীদারিত্ব রয়েছে। মানে বুঝতে পারছেন এদের আর নতুন করে পাওয়ার কিন্তু কিছু নেই, আর হারাবার কিন্তু বহু কিছু আছে। সেই কারণের জন্যই এই যে আইএক্স এই স্টকটা 9%-এর কাছাকাছি ক্র্যাশ করেছে। তবে দেখুন, এর আগেও এই যে স্টেক হোল্ডার তার সঙ্গে পূর্ববর্তী যিনি পাওয়ার মিনিস্টার ছিলেন আর কে সিংজি তার কথাবার্তা হয়েছিল, এবং সেখানে স্টেক হোল্ডাররা অবশ্যই এই রায়ের বিরুদ্ধেই ভোট দিয়েছিলেন। তবে আর কে সিংজি তিনি কিন্তু বলেছিলেন ভোটের বিপক্ষে এলেও তিনি কিন্তু এই মার্কেট কাপলিং করেই ছাড়বেন। আর এবারেও দেখতে পাচ্ছেন এই পাওয়ার মিনিস্টার তিনি আবার এই স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করতে চান। তবে দেখুন, যতবারই ভোট হোক প্রতিবারই কিন্তু এই স্টেক হোল্ডাররা এই যে মার্কেট কাপলিং এর বিরুদ্ধেই ভোট দেবে। তবে দেখুন, এর যে পুরোপুরি নিয়ন্ত্রণ সেটা কিন্তু সরাসরি ভাবে এই যে পাওয়ার মিনিস্টারের ওপরেই রয়েছে। তাই এরপরে এই স্টকটার ভবিষ্যৎ পুরোপুরি ভাবে কিন্তু এই যে মার্কেট কাপলিং তার উপর রিয়াক্ট করবে। আর দেখুন, এই যে এনার্জি এক্সচেঞ্জ এই সেগমেন্টে ইন্ডিয়ার আরো কিছু কোম্পানি কাজ করে থাকে, যেমন পিটিসি ইন্ডিয়া লিমিটেড, তারপর যদি দেখেন এনএইচপিসি লিমিটেড, এই স্টকগুলোর অল্প পরিমাণে অংশীদারিত্ব রয়েছে। আর যদি দেখেন গত 2-3 দিন আগেই এই যে এমসিএক্স এই কোম্পানিটা এই যে আইএক্স কোম্পানিটা রয়েছে এদের সঙ্গে একটা চুক্তি করেছিল। এই যে এমসিএক্স এরা এই ইলেকট্রিসিটি তার ডেরিভেটিভস সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে। মানে এই এমসিএক্স এর যে প্ল্যাটফর্ম তাতেই ইলেকট্রিসিটির যে ডেরিভেটিভ সেগুলো ট্রেড হবে, এবং সেই কারণে ডেটা নেওয়ার জন্য এরা আইএক্স এই কোম্পানিটার সঙ্গে চুক্তি করেছিল। এবং যেখানে এই এমসিএক্স তাদের যে রেভিনিউ তার 10%-এর চুক্তি করেছিল, মানে এদের যে টোটাল রেভিনিউ আসবে তার 10% আইএক্স কে দেবে। আর সেই চুক্তি হওয়ার পরেই এই খারাপ খবরটা এসেছে। সেই কারণে
কারণের জন্য দেখতে পাচ্ছেন আইএক্স এই স্টকটার সঙ্গে সঙ্গে এই যে এমসিএক্স এই স্টকটাও প্রায় 3.5% কাছাকাছি পড়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।